গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ঢাকা 12 আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি আছেন আমাদের সঙ্গে। তার কাছে আমি জানতে চাই, আপনার প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান খান কামাল কয়েকদিন আগে বলেছেন তিনি রাস্তার যেদিকেই তাকান কোদাল মার্কার পোস্টার দেখতে পান, তার পোস্টার নেই। তো এই দিক থেকে তো আপনি বেশ মনে হচ্ছে যে প্রচারণায় আপনি ভালোই এগিয়ে আছেন, খুব বেশি সমস্যার সম্মুখীন মনে হয় না আপনাকে হতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। উনি এটা বলেছেন যখন মাঝখানে 3 দিন প্রাকৃতিক কারণে, নিম্নচাপের কারণে বৃষ্টি ছিল, ওনার পোস্টার যেগুলো লাগানো হয়েছিল সেগুলো বৃষ্টির কারণে ঝরে পড়েছিল। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা তো আমাদের সীমিত আমারগুলো ঝরে না পড়ার কারণ ছিল যে আমরা লেমিনেটেড পোস্টার লাগিয়েছিলাম, কারণ আমরা এই ধরনের আশঙ্কা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি যে বৃষ্টি আসলে এই আমাদের পোস্টার ঝরে পড়ে। আমার নিজের সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা এটা করেছিলাম। যেহেতু আমাদের সামর্থ্য সীমিত, আমরা বারে বারে পোস্টার ছাপানোর মতো সামর্থ্য আমাদের কম, সে কারণে আমরা শুরু থেকেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছিলাম। এই বৃষ্টির পরে কিন্তু উনি নিজেও লেমিনেটেড পোস্টার ছাপিয়েছেন এবং লাগিয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরা, অনেক প্রার্থী শুরু থেকেই লেমিনেটেড পোস্টার ঢাকা শহরে লাগিয়েছেন। মূল কথাটা হচ্ছে এই যে আমি একটু আগে ক্যাম্পেইন করে আসলাম আমার 27 নম্বর ওয়ার্ডে। তো আমি দেখলাম যে সেখানে আসলে আমার বেশিরভাগ পোস্টারই এখন নেই, এবং এটা ঢাকার বিভিন্ন জায়গার ক্ষেত্রে সত্য এই কারণে যে আসলে প্রতি রাতেই পোস্টার কেটে ফেলা হয়, পোস্টার কেটে ফেলে স্তূপাকৃতভাবে রাখা হয়, এবং সেটা আমরা শুরুর দিন থেকে দেখে আসছি। তো এই অবস্থার বদল আমি শুনেছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কারো পোস্টার না ছেড়ার জন্য, কিন্তু তারপরেও এই জিনিসটা অব্যাহত আছে। যেমন অব্যাহত আছে মাইকে বাধা দান, যেমন অব্যাহত আছে আমাদের অফিসে ভেঙে দেওয়া কিংবা অফিস করতে না দেওয়া, যেমন অব্যাহত আছে আমাদের কর্মীদের উপরে হামলা। এবং গতকাল রাতে আমাদের ছাত্র সংগঠনের 6 জন কর্মীকে বেশ গুরুতরভাবে আহত করা হয়েছে। 2 জনের হাত ভেঙে দেওয়া হয়েছে, একজনের হাতের একটা হাড় পুরো 2 টুকরো হয়েছে, এবং আরেকজনের হাতের কোনোই একটা অংশ পুরো ভেঙে আলাদা হয়েছে। তো এই আর বাকি 4 জনের উপরে বেদম প্রহার করেছে, রড দিয়ে তাদেরকে মারা হয়েছে। এবং এইটে যে করা হয়েছে, যদিও পরবর্তীকালে অর্থাৎ গভীর মধ্যরাতে যখন আমরা হাসপাতালে ছিলাম, তখন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরা যেটা আজকে সংবাদ ব্রিফিং করে দাবি করেছি যে যেভাবে গুরুতরভাবে এই তাদের মারা হলো, এটা কেবলমাত্র একটা তাৎক্ষণিক ক্ষোভ নয়, যেমন তারা জিজ্ঞেস করেছেন যে জোনায়েদ সাকির কাজ করিস, সেইভাবে তারা মেরেছে। সে কারণে আমরা আজকে দাবি করেছি যে ছাত্রলীগের উচিত হবে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এই ধরনের যারা সন্ত্রাসী তৎপরতা চালালো। এবং এই যে আপনি হামলার কথা বলছেন, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল গিয়েছিল, তখন সিইসি কি বলেছেন? সিইসি বলেছেন যে কোথায় হামলা হচ্ছে তিনি সরাসরি দেখতে চান, তাকে যেন নিয়ে যাওয়া হয়। তা আপনি কি সেই চেষ্টা করেছেন সিইসি কে এনে দেখানোর যে আপনার কি অবস্থা বা আপনার দলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে? না, সেটা কোথায় হামলা হয়েছে তাহলে তো সিইসি কে আগে থেকে না, যেখানে হামলাকারীরা কি সিইসি কে আগে কিংবা আমাদেরকে নোটিশ দিয়ে হামলা করছে যে আমরা তাদেরকে ওইখানে সিইসি কে আগে থেকে জানান দিব যে ওইখানে আমাদের হামলা হবে এবং আপনি আসেন? এটা তো আসলে কোনো কথা হলো না। কথা হলো যে এই যারা আহত হয়েছে, সেই আহত হওয়াটা ঢাকা মেডিকেল কলেজে তাদের চিকিৎসা নিতে হয়েছে, তাদের সেই এক্সরে রিপোর্ট আছে, এবং সেই বিষয়ে আমরা আজকে সংবাদ ব্রিফিং করেছি। আমরা আবারও সিইসিকে জানাবো আগামীকাল সকালের মধ্যে, আশা করি আমরা জানাতে পারবো। এই সব বিষয়গুলো তো আমরা জানিয়ে আসছি। প্রথম 3-4 দিনের মধ্যে আমরা কিন্তু আমাদের অভিযোগনামা রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছি, সিইসিকে এরপরে অভিযোগনামা দেওয়া হয়েছে, এরপর আবারও রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দেওয়া হয়েছে, যখন বিশেষভাবে আমার ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আমাদের দলের যে অফিসিয়াল পেজ সেটাকে নিয়ন্ত্রণ নিয়ে সেখানে এখন সরকার পক্ষীয় পোস্ট দেওয়া হচ্ছে আমাদের দলের পেজ থেকে। তো আমি যেটা বলছিলাম যে এই হামলার আমরা বিচার চাই, কারণ পুলিশের উপস্থিতি হয়েছে এবং পুলিশের উচিত হচ্ছে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া। পুলিশ সেখানে যে করেনি, তারা যে কোথাও যদি কেউ হামলা করতে আসে, পুলিশের দায়িত্ব হচ্ছে যে যাদের উপর হামলা করা হচ্ছে তাদের রক্ষা করা। কিন্তু আমরা দেখলাম যে তাদের উপস্থিতিতে এই হামলাটা হলো এবং সেখানে তারা তাদের কার্যকর ভূমিকাটা রাখেননি। এই যে জায়গাগুলো আজকে তৈরি হচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সারা দেশেই একটা সাধারণ পরিস্থিতি হিসেবে আছে। নির্বাচন কেন্দ্রিক সংঘাত
সংঘাত এবং সংঘাতের মধ্যে কোথাও কোথাও হয়তো দুই পক্ষেরই মারামারি হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা একতরফা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সরকারটা একটা পক্ষ, তারা নির্বাচনের প্রার্থী, বাকিরাও পক্ষ, তারা নির্বাচনের প্রার্থী। আইন শৃঙ্খলা বাহিনী সহ পুরো রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্রশক্তির এখানে একটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জায়গা ছিল যে তারা সকলের জন্য সমান সুযোগের ব্যবস্থা করবে নির্বাচন কমিশনের নেতৃত্বে। কিন্তু সেই ব্যবস্থাটি তৈরি হয়নি এবং মানুষের মধ্যে আস্থা জমেনি, বরং ভয় এবং আতঙ্ক বাড়ছে। এবং এটা মানুষের মধ্যে একটা চাপা প্রচারণা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন হয়তো কেউ না কেউ এটা উদ্দেশ্যমূলকভাবে প্রচারই করছে যে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, এরকম একটি জায়গা আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখলাম গতকালকে একটি সংবাদ মাধ্যমে মানে একটা ভিডিও বক্তৃতা শোনা যাচ্ছে যে একজন সরকার দলীয় এমপি, যিনি এখন প্রার্থীও বটে, তিনি একটা বক্তৃতায় বলেই দিচ্ছেন যারা নৌকায় ভোট দেবেন তারাই কেবল কেন্দ্রে যাবেন, যারা বিরোধী দলের প্রার্থী কিংবা সমর্থক তাদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। তো এইরকম একটি জায়গা কিন্তু, যেটা অন্য জায়গায় হয়তো এমনি প্রচার হচ্ছে কিন্তু কেউ কেউ হয়তো শেষ পর্যন্ত মুখে প্রকাশ্যে বলেও দিচ্ছেন। তো এই পরিস্থিতিটা আসলে নির্বাচনের গণতান্ত্রিক জায়গা তৈরি করে না, সমাজ মানুষের মধ্যে আস্থা তৈরি করে না। এবং আমি মনে করি না যে এই ধরনের একটি নির্বাচনে মানে বিজয়ী হওয়ার মধ্যেও বিশেষ কোনো গৌরবের জায়গা আছে। তার মানে এখনো প্রার্থী এবং ভোটারদের মধ্যে আস্থার সংকট আছে বলে আপনি মনে করছেন?